সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত আজকের এই ক্লাসটির আলোচ্য বিষয় গাছের কথা। লেখক জগদীশচন্দ্র বসু। আমাদের আলোচ্য আজকের এই পাঠ্যাংশে লেখক আমাদের সাথে আমাদের এক পরম আত্মীয় তথা প্রকৃত বন্ধুর পরিচয় ঘটিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে একটি প্রশ্ন উদয় হবে যে আমাদের পরমাত্মীয় তথা প্রকৃত বন্ধু কে? এর উত্তর খুব সহজ ও সাবলীল। আমাদের পরম আত্মীয় তথা প্রকৃত বন্ধু, নিঃস্বার্থ প্রকৃত বন্ধু হল গাছ। মুখ্যত উদ্ভিদ ও প্রাণী এই উভয়ের স্বাভাবিক সংস্থানের মধ্যেই বাস্তুতান্ত্রিক তথা পরিবেশগত ভারসাম্য কিন্তু নির্ধারিত হয় এবং এই পরিবেশের ওপর ভিত্তি করেই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা পরিচালিত হতে থাকে। সেই কারণে আমাদের এই প্রকৃত বন্ধুদের সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়ার প্রয়োজন বোধহয় অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। লেখক আলোচ্য পাঠ্যাংশে গাছ সম্পর্কেই একাধিক তথ্য আমাদের প্রদান করেছেন। মুখ্যত এই পাঠটি পড়ার সাথে সাথে আমরা বৈজ্ঞানিক তথা নির্মোহ দৃষ্টিভঙ্গি রেখে গাছের জীবন সংস্থানগত তত্ত্বকে বুঝে নেওয়ার চেষ্টা করব, যেটি অবশ্যই আমাদের প্রত্যেকটি লেখার উত্তরেও কাজে লাগবে। আচার্য জগদীশচন্দ্র বসু জন্ম 1858 সালে হয়েছিল এবং 1937 সালে তিনি ইহলোক ত্যাগ করেন। মুখ্যত লেখকের চেতনালোকের অধিকাংশই জুড়ে ছিল প্রকৃতি ও গাছপালা। গাছেদের সাথে মানুষের যে স্বাভাবিক সম্পর্ক ও সংযোজন, এই বিষয়ে তিনি নিজস্ব সুচিন্তিত চিন্তাভাবনা ও মত প্রদান করে গেছেন আমাদের। বিজ্ঞানী প্রথম তিনি বাস্তব জীবনে ছিলেন একজন প্রথিতযশা বিজ্ঞানী এবং সেই সঙ্গে লেখক। সুতরাং বৈজ্ঞানিক হলেও যে লেখালেখিতে কখনো টান পড়ে না তথা বিজ্ঞান ও সাহিত্য পরস্পরের প্রতিস্পর্ধী নয় বরং পরস্পরের সহযোগী, এই তত্ত্বটি তিনি কিন্তু নিজস্ব জীবন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং বিজ্ঞানী ও লেখক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার নিজের সমগ্র জীবন জুড়ে করে গেছেন এবং যার ফলস্বরূপ আজ আমরা দীপ্তকণ্ঠে বলতে পারি যে গাছের প্রাণ আছে। এই পরম সত্যটি, এই পরম বৈজ্ঞানিক সত্যটি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসু। এই মহান বৈজ্ঞানিক আমাদের যে একাধিক তথ্য দেবেন গাছ সম্পর্কিত, যা আমাদের জ্ঞান ভাণ্ডারকে সুগঠিত করবেন এবং এই একাধিক গভীর ও জটিল বৈজ্ঞানিক কথা তিনি বলেছেন অত্যন্ত সহজ সরল ও সাবলীল কথোপকথনের মধ্যে দিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয়ে আমরা তার বলা কথাগুলিকে বুঝে নেওয়ার চেষ্টা করব। গাছের কথা, জগদীশচন্দ্র বসু। আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। যেহেতু এই লেখাটি বেশ বেশ কিছু বছর আগে লিখিত, সুতরাং সাধু ভাষার একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ কিন্তু আমরা এই পাঠ্যাংশে দেখতে পাব। সুতরাং আশা করি বুঝতে অসুবিধা হবে না। তিনি বলতে চাইছেন আগে যখন মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যাওয়া হতো বা বেড়াতে যেতেন তারা, তখন তার চারিপাশে সকল কিছুকে খালি খালি লাগতো। তারপর গাছ, পাখি, কীট পতঙ্গ দিগকে ভালোবাসিতে শিখিয়াছি।
সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, যাহা আগে পারিতাম না। লেখকের বক্তব্য এই যে পরবর্তী ক্ষেত্রে গাছ, পাখি ও কীটপতঙ্গদের সাথে তিনি ভালোবাসার তথা মৈত্রীর একটি সম্পর্ক স্থাপন করেছিলেন এবং সেই থেকে অবধি অর্থাৎ সেই থেকে তাদের অনেক কথা তিনি বুঝতে পারেন, যেটি আগে পারতেন না। এই যে গাছগুলি কোনো কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মতো আহার করে, দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানিতাম না। অর্থাৎ গাছের জীবন ও মানুষের জীবনের যে কোনো ভিন্নতা নেই, বরং বহুবিধ সাদৃশ্য রয়েছে, সেই সম্পর্কেই আমাদের জ্ঞানভাণ্ডারকে সুগঠিত করার চেষ্টা করছেন বিজ্ঞানী। অর্থাৎ গাছেরা যে আমাদের মতোই একটি জীবনের অধিকারী, আমাদের মতোই তারা খাওয়া দাওয়া করে, দিন দিন বেড়ে ওঠে, এইসব আগে কিছু ধারণা তার ছিল না। এখন বুঝিতে পারিয়াছি। এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ, কষ্ট দেখিতে পাই। অর্থাৎ মানুষের স্বাভাবিক জীবন যাপনে যে বিভিন্ন কষ্ট দুঃখের মেলবন্ধনের সমাহার ঘটে, সেই প্রতিচ্ছবি কিন্তু গাছেদের মধ্যেও দেখা যায়। জীবন ধারণ করিবার জন্যে ইহাদিগকেও সর্বদা ব্যস্ত থাকিতে হয়। অর্থাৎ বেঁচে থাকার জন্য যে সংগ্রাম বা ব্যস্ততা জীবন যাপন করার উদ্দেশ্যে, সেটি কিন্তু গাছেদের মধ্যেও দেখা যায়। কষ্টে পড়িয়া ইহাদের মধ্যে কেহ কেহ চুরি ডাকাতি করে। খুব স্বাভাবিক বুদ্ধিতেই আমরা দেখতে পাব, আমরা খুব গভীর তত্ত্বে না গেলেও কিছু কিছু জিনিস তো আমাদের চোখেই পড়ে যায়। যে তোমার বাড়ির পাশে যদি একটি বড় সুপারি গাছ থাকে, দেখবে সেই সুপারি গাছের আশেপাশে কোনো একটি গুল্ম জাতীয় গাছ সেই সুপারি গাছটিকে আশ্রয় করে বেড়ে ওঠার চেষ্টা করছে। অর্থাৎ জীবনের বৃদ্ধির ক্ষেত্রে বা জীবনের যে স্বাভাবিক প্রবৃত্তিগত দিক থেকে ওই গুল্ম গাছটি কিন্তু সুপুরি গাছটির ওপরে নির্ভরশীল। এই স্বাভাবিক ঘটনা সংস্থান আমাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বৈজ্ঞানিক ও লেখক। তিনি জানিয়েছেন যে কষ্টে পড়িয়া কষ্টে পড়িয়া ইহাদের মধ্যে কেহ কেহ চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতে দেখা যায়। ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ, গাছে তাহাও দেখা যায়। মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন রক্ষা করেন। সন্তানের জন্য নিজের জীবনদান উদ্ভিদেও সচরাচর দেখা যায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন। ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব। অর্থাৎ এই অংশে কথক তথা লেখক বিশ্লেষণ করতে চাইলেন আমাদের সামনে যে গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। অর্থাৎ শারীরিক, মানসিক তথা জীবন বৃত্তিক যে নীতি পদ্ধতি মানুষের জীবনে দেখা যায়, উদ্ভিদের জীবনেও কিন্তু সেই একই জীবন প্রণালী দেখা যায়। একটি সুদৃঢ় ও সুগঠিত পার্থক্য আছে, যে প্রাণী যেমন গমনে সক্ষম, উদ্ভিদ গমনে সক্ষম নয়। উদ্ভিদ স্থাণু, অর্থাৎ এক জায়গায় স্থির থাকে, কিন্তু এছাড়া জীবনের নানাবিধ বৈশিষ্ট্য কিন্তু উদ্ভিদের মধ্যেও দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য, যে প্রাণী কথার মাধ্যমে প্রকাশ করতে পারে। মানুষ যেমন কথার মাধ্যমে প্রকাশ করে, বিভিন্ন জীব জন্তু ইত্যাদি সকলেই কিন্তু বিভিন্ন মৌখিক শব্দ শব্দ প্রয়োগ করে। হয়তো তাদের সঠিক উচ্চারণ নেই, বা মানুষের মতো বর্ণক্রম তারা জানে না, কিন্তু নিজেদের ভাষায় কিন্তু নিজেদের আবেগকে প্রাণী ব্যক্ত করতে সক্ষম। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেই ভাষা নেই।
কিন্তু তাদের ভেতরেও প্রাণের আবেগ আছে। সেই পার্থক্য ছাড়াও কিন্তু বাদবাকি অংশে গাছের জীবন মানুষের জীবনেরই ছায়া মাত্র। এই সূক্ষ্ম যে দু একটি বৈশিষ্ট্য বললাম, এই স্বাভাবিক পার্থক্যগুলিকে এড়িয়েও নানাবিধ মিল কিন্তু লেখক আমাদের সামনে উপস্থিত করলেন, এবং যার অনুক্রমে আমরা বলতে পারি যে গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। অর্থাৎ প্রত্যেকটি জৈব জীবন ভিত্তিক তথা জীবজ গুণ কিন্তু প্রাণী সহ উদ্ভিদের মধ্যেও সুস্পষ্টভাবে লক্ষণীয়। দ্বিতীয় অংশে আমরা প্রবেশ করছি। এক্ষেত্রে বৈজ্ঞানিক ও লেখক আমাদের সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, এবং এই উদাহরণের মধ্যে দিয়েই তিনি বোঝাতে চেয়েছেন প্রাণ এবং সেই প্রাণের ধারণকারী গাছের ঘনিষ্ঠ সংযোগ সূত্রকে। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। মনে করো কোনো গাছের তলাতে বসিয়াছ। ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা, ছায়াতে তুমি বসিয়াছ। গাছের নিচে এক পার্শ্বে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে। একসময় এই ডালে কত পাতা ছিল, এখন সব শুকাইয়া গিয়াছে, আর ডালের গোড়ায় উই ধরিয়াছে। অর্থাৎ একটি সুস্পষ্ট পার্থক্য আমাদের সামনে তুলে ধরলেন, যে আমরা অনেকেই এখনকার দিনে একটু প্রত্যন্ত অঞ্চলে গেলে আমরা দেখতে পাবো যে গাছের তলায় কিন্তু অনেক মানুষের বিকেলবেলার আড্ডা, তথা যে গাছের তলায় মানুষের আনাগোনা খুব সুদৃঢ়ভাবে লক্ষ্য করা যায়। একটু প্রাচীনকালে আমরা জানতে পারতাম যে পথিক গাছের ছায়াতেই কিন্তু আশ্রয় নিতেন এবং দুপুরের আলস্যকে দূর করতেন। তাই গাছের তলায় মানুষ যদি স্বাভাবিকভাবে বসে এবং লক্ষ্য করে যে পাশে একটি ডাল পড়ে আছে, সেই ডালটি কিন্তু শুষ্ক ও প্রাণহীন। কারণ এক সময় তাতে জীবনের লক্ষণ থাকলেও, এক সময় তাতে সবুজ পাতা থাকলেও, বর্তমানে কিন্তু সেটি মৃত। সেই কারণে তার সকল আভ্যন্তরীণ রস শুকাইয়া গিয়াছে কাণ্ড ও পাতা থেকে। খুব বৈজ্ঞানিক গভীর আলোচনায় আমরা জানি জাইলেম কলা, ফ্লোয়েম কলা ইত্যাদি উদ্ভিদের ভেতরে থাকে, সেগুলো প্রাণহীনতার বশে শুকিয়ে যেতে শুরু করে। সুতরাং তার ফলে গাছটির বাহ্যিক পরিবর্তন হয়। সেই কথাই খুব সাবলীলভাবে আমাদের বুঝিয়েছেন এক্ষেত্রে লেখক, যে এক সময় তাহার ওই ডালে কত পাতা ছিল, কিন্তু এখন সব শুকিয়ে আর ডালের গোড়ায় উই ধরেছে। অর্থাৎ কাঠকে ভক্ষণ করতে উইয়ের কিন্তু ঝাঁক কাঠের ওপরে পরিবেষ্টিত হয়েছে। আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকিবে না। আচ্ছা বলো তো, এই গাছ আর এই মরা ডালে কি প্রভেদ? গাছটি বাড়িতেছে আর মরা ডালটা ক্ষয় হইয়া যাইতেছে। একটিতে জীবন আছে আর অন্যটিতে জীবন নাই। যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে। জীবিতের আর একটি লক্ষণ এই যে তাহার গতি আছে, অর্থাৎ তাহারা নড়ে চড়ে। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না। লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে দেখিয়াছ? খুব সুস্পষ্ট পার্থক্য তিনি করে দিলেন যে একটিতে জীবন আছে, অর্থাৎ গাছে জীবন আছে, মরা ডালে জীবন নেই। জীবিতের লক্ষণ বৃদ্ধি পাওয়া। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা জন্মদিনে মানুষের বয়স কিন্তু বৃদ্ধি হয়, তেমনি মানুষের শারীরিক ও মানসিক গঠনেরও কিন্তু পরিবর্তন হয়। যেমন আচরণ একটি ২ বছরের শিশু করবে, সেই আচরণ কিন্তু একটি ১২ বছরের বালক কখনো করবে না। অর্থাৎ তার শারীরিক ও মানসিক পরিবর্তন কিন্তু ততদিনে ঘটে যাবে। অর্থাৎ বৃদ্ধি যে জীবনের সহজতম বৈশিষ্ট্য, সেটি কিন্তু গাছের শরীরেও বিদ্যমান।
সেই কারণে জীবনের লক্ষণ হচ্ছে গতি। যার গতি আছে সে কিন্তু নড়ে চড়ে। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না। লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে দেখিয়াছ? জীবিত বস্তুতে গতি দেখা যায়। জীবিত বস্তু বাড়িয়া থাকে। কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। ডিমে জীবন ঘুমাইয়া থাকে। উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্মলাভ করে। বীজগুলি যেন গাছের ডিম। বীজের মধ্যেও এইরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে। মাটি উত্তাপ জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম নেয়। অর্থাৎ খুব স্বাভাবিক তত্ত্বে জীবনের বৈশিষ্ট্যকে প্রকাশ করলেন বিজ্ঞানী। আমাদের জানালেন যে জীবিত বস্তুতে গতি দেখা যায়। জীবিত বস্তুই কিন্তু বেড়ে ওঠে, যে কথাটি আলোচনা করা হলো। কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। আমরা যেগুলো খাদ্য হিসাবে গ্রহণ করি সেগুলি হাঁস, মুরগি ইত্যাদি ডিম, অর্থাৎ তার ভেতরে থেকে কিন্তু আমরা আহার্য হিসাবে পুষ্টি রস সংগ্রহ করি। ঠিক তেমনি প্রত্যেকটি প্রত্যেকটি জীবের কিন্তু এই যে সুনির্দিষ্ট বীজ তথা ডিম দেখা যায়, ঠিক তেমনভাবেই গাছেরও ডিম থাকে। অর্থাৎ গাছের ফলের মধ্যেকার যে বীজ, সেই বীজ হচ্ছে এই শক্ত বীজ হচ্ছে গাছের ডিমের বাইরের মূল খোলসটি। তার ভেতরে গাছের যে শিশু তথা বৃক্ষ শিশু যেন নিরাপদে ঘুমিয়ে থাকে। সেই শক্ত খোলসটির ভেতরে নরম বৃক্ষ শিশুর অবস্থান। যেমন উত্তাপ পেলে ডিম ফুটে পাখির ছানা বের হয়, ঠিক তেমনভাবেই মাটি উত্তাপ ও জল পেলে বীজ হতে বৃক্ষ শিশুও জন্ম নেয়। আজকের পাঠটি এই অবধি থাকবে। এই অংশে আমরা দেখলাম যে বিজ্ঞানী তথা লেখক বারংবার জীবনের সাথে উদ্ভিদের একটি সাযুজ্য আমাদের কাছে উপস্থাপন করলেন এবং তাদের জীবন ও প্রাণী জীবনের সংযোগ সূত্র যেন বারংবার তিনি তুলে ধরলেন। এই সংযোগ সূত্রের ধারক ও বাহক রূপে লেখক আজ আমাদের সামনে সত্যিটা তুলে ধরলেন। তোমাদের সাথে খুব শিগগিরই এটির দ্বিতীয় অংশ তথা সেকেন্ড পার্টটি নিয়ে পরের আরেকটি ক্লাসে দেখা হচ্ছে।